আপনি যুক্তি নিয়ে কথা বলেন, কারণ 2025 আমি পরিসংখ্যান আনবেন এবং বলবেন যে এখনো মহামারী হয়নি। ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম, আপনি মহামারী এনেছেন, আমি সেই প্রশ্নটা করেছি। ভালো আগে ছিলাম, বর্তমানে ভালো নেই এমন না, আমরা ভালো ছিলাম না। আমরা তো চেয়েছিলাম রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দুইজনের ক্ষমতা ভারসাম্য করার জন্য, আর এখন দেখি আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য হয়ে গেছে। প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, তাহলে কি হবে? যে লাউ সে কদু। যারা এরকম চাঁদাবাজি করছে বা করার প্রস্তুতি নিচ্ছে তারা সতর্ক হবে যে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আর যদি এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার আইনের আওতায় আনতে না পারে তাহলে এটা মহামারী আকার ধারণ করবে। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে। এখনো কি মহামারী আকার ধারণ করেনি? না, আপনি কারণ টিআইবির 2025-এর একটি ঘটনার কেন্দ্রিক আমি বলছি না, টিআইবির যে প্রতিবেদন আছে 2025-এর সেটি বলছে ব্যক্তি মালিকানাধীন, যদি একটি ঘটনার কেন্দ্রিক বলি, ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনি বাস থেকে 1059 কোটি টাকা চাঁদা বছরে তোলা হয়। সেক্ষেত্রে এখানেও তো ব্যবসার ক্ষতি হচ্ছে এটাও বলা যায়, কিংবা এই যে ভাড়া বৃদ্ধি নিয়ে এত তর্ক বিতর্ক। রিপোর্টটা আছে আপনার কাছে? আমার কাছে টিআইবির সব রিপোর্টই আছে। আমি রিসেন্ট আপনি যদি বলেন মহামারী কি এখনো ধারণ করেনি, আমি জিজ্ঞেস করছি আপনাকে। না, let it be clear বাংলাদেশের সমস্ত সূচকে আপনি দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, এই কিছুদিন আগে সেবা খাতে যে ঘুষ লেনদেন দুর্নীতি হয় সেটার যে রিপোর্ট হলো, বাংলাদেশে আপনি এমনকি ঢাকা শহরের বায়ুর মান নিয়ন্ত্রণ দেখবেন অ্যাকসেপ্টেবল না, ঢাকা শহরের যানজট দেখলে আপনি বুঝবেন অ্যাকসেপ্টেবল না। এখন এইটা তো একদিনে রাতারাতি উন্নত হয়ে যাবে না। আপনার সম্পাদনা টিমকে প্রয়োজনে বলেন, বা আমি এরপরে সার্চ দিয়ে বের করে দিব টিআইবির আপনি যে রিপোর্ট বললেন এটার অবনতি হয়েছে কেন। যদি অবনতি হয় তাহলে সেটা একরকম সমালোচনাযোগ্য, যদি কিছুটা উন্নতি হয় তাহলে সমালোচনাযোগ্য হলেও সেটা এনকারেজিং হবে। সুতরাং যদি এই ল্যাঙ্গুয়েজে আমরা বলতে থাকি যে এখনো মহামারী আকার ধারণ করেছে কিনা, এটা ভিন্ন একটা বার্তা দিবে মানুষের কাছে। সেই জন্য আমাদের পুরোটা জেনে কথা বলা দরকার ছিল। আপনার এই বিষয় নির্ধারণ করলে আপনার নিজের প্রস্তুতি এবং আমার প্রস্তুতি যথেষ্ট আছে, আমার প্রস্তুতি যথেষ্ট আছে। আমি একটি প্রতিবেদন আপনার প্রস্তুতি যথেষ্ট থাকলে, আমি যেহেতু এই বিষয়বস্তু আমি জানতাম না, আমার প্রস্তুতি নেই। আমি গত 5 বছরের পরিসংখ্যানটা আমি তার ভিত্তিতে কথা বলতে পারি। তাহলে আপনার প্রস্তুতি যথেষ্ট নয়। আমি যদি গত প্রতিবেদন নিয়ে মানতে হবে আপনার প্রস্তুতি যথেষ্ট নয়। আপনি যুক্তি নিয়ে কথা বলেন, কারণ 2025-এ আমি পরিসংখ্যান আনবেন এবং বলবেন যে এখনো মহামারী হয়নি। ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম, আপনি মহামারী এনেছেন, আমি সেই প্রশ্নটা করেছি। আপনি আমাকে আগে এই টপিক দিয়ে দিবেন, আমি আপনাকে বলি আগে টপিক, অথবা আপনি এই পরিসংখ্যান দিবেন আমাকে। চট্টগ্রামের কথাটা হচ্ছে গতকালকের ইস্যু, চট্টগ্রামে আলোচনা হলো, নিন্দা জানালেন, ঠিক আছে। এখন আমি এই 6 মাসে আমি আপনার কথা শুনছি, আপনিও আমার কথা নিশ্চয়ই শুনবেন। যেহেতু রিলেটেড কথা, আমি তো 1 বছরেরটাই দেখব, 1 বছরে কি রিপোর্ট বের হয়েছে। আমি এখন আপাতত রিসেন্ট ঘটনাই দেখব। 1 বছরটা দেখলে আপনি স্ট্যাটিস্টিক্স দিবেন, মন্তব্য করবেন না। মন্তব্য আমি করছি না, আপনি বলেছেন, আমি সেটা প্রশ্ন করেছি। আপনি আগেরটা রিলেশনে আপনি আমাকে বলছেন যে এখনো কি, আমার কথার প্রেক্ষিতে আপনি বলতেছেন যে এখনো কি মহামারী আকার ধারণ করেনি। আমি আপনাকে জিজ্ঞেস করছি কারণ বেশ কয়েকটি ঘটনা এসেছে এবং সেটার ঘটনা 100-র উপরে। সেই ঘটনার কেন্দ্রিক আমি হয় আগে টপিক জানাবেন আমাদের, অথবা এটার যথেষ্ট প্রস্তুতি রাখবেন। যাতে আমরা প্রস্তুতি থাকলে আমাকে কয়েক বছর পরিসংখ্যান দেন। নাই, আপনার প্রস্তুতি নাই, তাহলে কয়েক বছর পরিসংখ্যান দেন। 17 বছরের এখন প্রতিবেদন দিতে পাচ্ছি না, মাত্র 4-5 বছরের দেন। 4-5 বছর আমি প্রতিবেদন এখন আপনাকে বের করে দিতে পারবো। এখন উন্নতি হ্যাঁ, আমি সেই স্ট্যাটিস্টিক্সের কম্পারেটিভ স্টাডি করতে চাই। অবশ্যই যদি খারাপ হয়ে থাকে অবশ্যই আপনার সঙ্গে সুর মিলিয়ে কথা বলবো। অবশ্যই সুর মিলানোর আসলে কিছু নেই, যেটা প্রতিবেদন বলবে আমি সেটাই পর্যালোচনা করে আপনাকে বলেছি। এখানে আসলে আমার সুর মিলানো বা আপনার সুর মিলানোর কোনো আসলে পয়েন্ট রাখে না। ভালো আগে ছিলাম, বর্তমানে ভালো নেই এমন না, আমরা ভালো ছিলাম না। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আগে চাঁদাবাজি হতো, তার মানে কি এখন চাঁদাবাজি হবে? আগে আমরা ভালো ছিলাম না, তার মানে এখনো ভালো নেই, তার মানে সমান সমান না? 1500 জীবন এই জন্য দেয় নাই। আজকে প্রশ্ন আসছে যে ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি কি দেখেছেন নারায়ণগঞ্জে? কি দেখেছেন? নারায়ণগঞ্জে এমপির ছেলে কমপক্ষে 17-18টি ঘটনা ঘটেছে, তার চাঁদাবাজি ঘটনা ঘটেছে। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করেছে। পরবর্তীতে নারায়ণগঞ্জ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে নাই। ডিবি পুলিশ ঢাকা থেকে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে গিয়েছে, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে কগনিজেবল অফেন্স, যেখানে সরাসরি এলিগেশন আছে তার বিরুদ্ধে, এরপরও তাকে মোচলেখা দিয়ে আপনি ছেড়ে দিলেন কেন?
কেন? আপনি কি পারেন কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্সে আপনি এই কিভাবে তাকে মুসলেকে দিয়ে ছাড়তে পারেন? এটাকে যদি আমি করতাম আমার জন্য কি ছাড়তেন না? তাহলে আপনি যে এই যে পার্থক্য, আইনের জন্য তো সবাই সমান। এখন কথা হচ্ছে চাঁদাবাজি আমার শুধু তো এটা, আপনি দেখেছেন বরগুনা রিসেন্টলি যে সিসিটিভি ফুটেজে আসছে বলে আমরা দেখেছি যে ব্যবসায়ী থেকে 70 লক্ষ টাকার একটা চেক নিয়ে গিয়েছে। আমরা জানি চেকের মামলা হলে অটোমেটিকলি যিনি মামলা করেন তার পক্ষে রায় যায়, 1-2টা তার বিপক্ষে যায়। যদি সিসিটিভি না থাকতো, ওনার যে ইন্টারনাল জায়গা হাত দিয়ে ধরে জোর করে যে ওনার থেকে যে চেকটা নিয়েছে, যদি সিসিটিভি না থাকতো তাহলে আমরা ধরতাম কি যিনি চেক নিয়েছেন তিনি অপরাধী, এটাই তো বলতাম আমরা। তার মানে এভাবে যে সব জায়গাতে সিসিটিভি নেই। আপনি দেখেছেন এই সরকার ক্ষমতা আসার আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে থেকে প্রায় 10,000কে বহিষ্কার করেছে। জি। কিন্তু অন্তর্বর্তীকালীন সমান তো দৃশ্যমান ছিল, হয়তো মিডিয়াতে আসতো, কিন্তু এখন তো সব আসছে না। এখন কথা হচ্ছে এটাকে আমাদেরকে লাগাম ধরতে হবে, কারণ এবারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এক্সপেকটেশন জায়গাটা বেড়ে গিয়েছে, মানুষের আশা ভরসা বেড়ে গিয়েছে। এবারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যদি আপনি আগের মতো সংস্কৃতি চালু করেন, তাহলে আলটিমেটলি জনগণ এই যে জেনজিরা বা বর্তমান মানুষ মেনে নিবে না। এখন কথা হচ্ছে আসলে চাঁদাবাজিটা কেন হয়? চাঁদাবাজিটা হয় আমাদের রাজনীতি, পৃথিবীতে আপনি কোনো দেশ পাবেন না যেখানে রাজনীতি একটা পেশা। আমাদের দেশে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি রাজনীতি করি। কি আপনি প্রফেশনের যতগুলো পেশা আছে পেশার তালিকাটা দেখেন, কোনো পেশার তালিকার মধ্যে রাজনীতি কোনো পেশা কিনা? কিন্তু আপনি দেখবেন আমাদের বিভিন্ন টকশোতে দেখবেন নেতা, অমুক নেতা, এটা তার পেশা। কেন এটা তার পেশা? আমরা যারা পেশা নিয়ে টকশোতে আসি আমাদেরকে বলে আপনি নিজের দলীয় পরিচয় আসেন না কেন? ভাই আমি এটা পেশা অন করি, তারপর আমি রাজনীতি পছন্দ করতেই পারি। নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশে রাজনীতি যখন পেশা হয়ে যায়, তখন এই রাজনীতি সে চালাবে কিভাবে? চালাবে রাজনীতিতে বেতন নেই। আপনি কি সরকারি দলের যারা বিভিন্ন পোস্ট হোল্ড করে তার কোনো বেতন আছে? তাহলে সে যে 10-15 জন লোক চালায়, কিভাবে চালায়? তখন সে কি করে? ভাগ করে দেয়। তোমাকে এই অঞ্চলে তুমি দেখবা, এই স্টেশনটা তুমি দেখবা, এই স্টেশনটা তুমি দেখবা, এইভাবে ভাগ করে দেয়। তখন এই ভাগ করা থেকে একটা পার্সেন্টেজ সবার কাছে আসে। এই যে রাজনৈতিক সংস্কৃতি যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আলটিমেটলি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। যত 10,000, 20,000, 30,000, 50,000 আপনি বহিষ্কার লাভ হবে না। আওয়ামী লীগের সময়, সরকারের সময় দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, টাকা পাচার মহামারী আকার ধারণ করেছিল, আমরা সবাই জানি। সেই মহামারী থেকে উত্তরণের চেষ্টা চলছে। সেই চেষ্টার অংশ হিসেবে কখনো একটু বাড়ে কমে, আপনি যদি টিআইবির যে দুর্নীতির সূচক, সেটা তো এই সবকিছুর সম্মিলনেই হয়। এইটা একটা উপাদান বাসের চাঁদাবাজি, কিন্তু টিআইবির ওভারঅল যে ইয়ারলি যে টিআইবির যে দুর্নীতির সূচক দেয়, সেইটা আমি 10 বছরের যে রিপোর্ট দেখছি তাতে হচ্ছে 2016 সাল থেকে 26 এই 25 পর্যন্ত, 16 সাল থেকে স্কোর 26, 28, 28, 26, 26, 26, 25, 24 সালে এসে 23 হয়েছে, আবার 25 এসে 24 হয়েছে। ফলে সূচকও কিন্তু 24 এবং 25 এসে কিছুটা কমেছে, 28 থেকে 23, 24 এসছে। ফলে আওয়ামী লীগের সময়ের যে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসের যে মহামারী ছিল, সেইটা জুলাই পরবর্তী সময়ে রাশ টানার চেষ্টা হচ্ছে। বিএনপি, জামায়াত, অন্যান্য দল, সব দলেই এরকম কিছু আছে। সেটাকে আসলে এনকারেজ করা যাবে না, এদের আইনের আওতায় আনতে হবে, অথবা কেউ যদি ভুল করে থাকে দুঃখ প্রকাশ করে সংশোধন করে নিবে। আমরা বারবার বলছি যে গুরুত্বপূর্ণ সংস্কার, পুলিশ সংস্কার বলেন, দুদক সংস্কার বলেন, এই যে গুম, মানবাধিকার যে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল হয়েছে, এগুলো সরকারের পক্ষ থেকে বলেছে ওনারা সংযোজন বিয়োজন করে নতুন করে নিয়ে আসবেন। আমরা চাই খুব দ্রুত সরকার যেন পুলিশ কমিশন যে অধ্যাদেশ হয়েছে সেটিকে খুব দ্রুত সংযোজন বিয়োজন করে নিয়ে আসুক। যে দুদকের যে অধ্যাদেশকে বাতিল করেছে সেই অধ্যাদেশটা সংযোজন বিয়োজন করে জাতির সামনে নিয়ে আসুক। তাহলে দেখবেন হচ্ছে আমি সাথে সাথে সরকারকে বলবো যে আপনারা বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের বাইরে আপনারা যুবকদের চাকরির ব্যবস্থা করে দেন। আপনাদের দলের যারা কর্মীরা আছে, আপনি দেখেন জামাত বিরোধী দল, জামাতের প্রত্যেকটা কর্মী আপনি দেখেন কোনো কর্মী নেই যার কোনো পেশা নেই, প্রত্যেকটা। এবং ওনারা যদি দেখে যে একে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনারা প্রতিষ্ঠান তৈরি করে তার চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, 4,000, 5,000, 10,000 চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে তোমরা চাকরি করে খাও। তার মানে এই যে আপনি যদি যুবকদেরকে, যে এই ছাত্রদল, যুবদল যারা আছে, স্বেচ্ছাসেবক দল যারা আছে, এদেরকে চাকরির ব্যবস্থা করে দেয়। সরকারের সুযোগ আছে, তো আপনার সুযোগ আছে। আমাদের উন্নত বিশ্বে যেমন চায়না, তারা ইনভেস্ট করতে যাচ্ছে, ইপিজেড করতে যাচ্ছে, আপনি সুযোগ করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন। যখন চাকরি পাবে, সে যখন একটা পেশা পাবে, তখন রাজনীতি যে একটা পেশা, এটা থেকে সে চলে আসবে। অনেক দিনের সংস্কৃতি তো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি পারবেন কখন? আপনি যদি তাকে সুযোগ করে দেন। শেখ হাসিনা তো 17-18 বছর আমাদের সংবিধান দেখেছে, সবসময় সংবিধানের বাইরে শেখ হাসিনা যায় না, সত্য কথা তো। কিন্তু এখনো
আমরা তো চেয়েছিলাম প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য করার জন্য, কিন্তু আমরা এখন দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য হয় নাই, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য হয়েছে। তাহলে তো হবে না। আমরা তো চেয়েছিলাম রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী দুজনের ক্ষমতা ভারসাম্য করার জন্য, আর এখন দেখি আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য হয়ে গেছে। প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে বলেন ওনার পক্ষ থেকে আমি কথা বলছি। তার মানে কি? তার এটা তো আমরা চাইনি। আমরা তো চেয়েছি রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভারসাম্য হওয়ার জন্য। এই জন্য তো সংস্কারগুলো গুরুত্বপূর্ণ। আপনি সংবিধান সংস্কার কমিশন করলেন, এই সংশোধন কমিশন করলেন, সেখানে প্রদান করলেন আবার সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সংবিধান দেখায়, ওনাকে আপনি প্রদান করলেন। তাহলে কি হবে? যে লাউ সে কদু। আপনি দেখেছেন এই যে আমাদের হাদিকে যে গুলি করেছে, যার 2টা অস্ত্র সহ সে গ্রেপ্তার হয়েছে, মাত্র 3 মাসের মাথায় জামিন পেয়েছে। কিসের কারণে? কারণ বিচারপতিরা রায় দেওয়ার সময়, বিচারপতিরা এই জামিন দেওয়ার সময় চিন্তা করে যিনি দাঁড়িয়েছেন, তখন আমাদের বর্তমানে ডেপুটি স্পিকার সাহেব এই আসামির পক্ষে জেনে দাঁড়াক বা না জেনে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিচারপতিরা চিন্তা করলেন উনি তো ক্ষমতা আসতেছেন, উনি তো একটা বড় পদ পাবেন, তাহলে আমার তো একটা প্রমোশনের একটা হচ্ছে। এই জন্য জুডিশিয়ালিগুলোকে রিফর্ম করতে হবে। এই জন্যই কিন্তু বারবার বলা হয়েছে আমাদের এতদিন পর্যন্ত কাগজে কলমে আমাদের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা ছিল, কিন্তু বাস্তবতায় ছিল না। এই জন্য বারবার বলা হয়েছিল আমাদের সচিবালয়, যে এই সুপ্রিম কোর্টের যে সচিবালয়টা করার জন্য। বিএনপি আপনার 2030 তাদের যে ভিশন ছিল, সেখানেও তারা বলেছে সচিবালয় করবে। বিএনপি যে 31 দফা ছিল, সেখানেও বলেছে তারা সচিবালয় করবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়টা প্রতিষ্ঠা করেছেন, তখন বিএনপি 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন, সেই ইস্তেহারে বলেছেন আমরা সচিবালয়টাকে শক্তিশালী করব। 30 সেকেন্ডে শেষ করব। তার মানে সেই শক্তিশালী সচিবালয়, যেখানে জনবল নিয়োগ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, হওয়া জিনিস আপনি বাতিল করে দিলেন। কেন বাতিল করলেন? আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে